কোনো আপনার কি দেশের মনে মতো হয় আওয়ামী লীগকে ছাড়া আপনারা সেই পথ পাড়ি দিতে পারবেন? বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, ধরেন ৯১ এ যদি গণ অভ্যুত্থান ধরি, এরশাদ বিরোধী আন্দোলন, আওয়ামী লীগ বিএনপি একত্রিত ছিল, ফলে এরশাদকে উৎখাত করা সম্ভব হয়েছে। আমরা যদি ১/১১ সরকার ধরি, আওয়ামী লীগ বিএনপি এই ২১ আগস্ট গ্রেনেড হামলার পরেও তারা কিন্তু দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিল। আজ বাংলাদেশে যেখানে দাঁড়িয়ে আছে, আপনার কি মনে হয় ভবিষ্যতে এরকম কোনো সুযোগ আছে? দেখেন অবশ্যই সম্ভাবনা? বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতির মাঠে, রাজনীতিক অঙ্গনে যে প্রতিযোগিতা, আপনারা জানেন সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট, যেটা বাস্তবতা, যে বীরের পদাঙ্ক তকলে গণতন্ত্র, গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে আজকে যে প্রতিযোগিতা চলছে, আপনি জানেন আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক সমৃদ্ধশালী দল, অনেক প্রতিষ্ঠিত দল আজকে তারা মিউজিয়ামে চলে গিয়েছে। যেমন মুসলিম লীগের কথাই ধরেন, যে বাংলাদেশে যদি ভোট হয় একটা আসনের মুসলিম লীগের নাই, কিন্তু এই মুসলিম লীগ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ব্রুট মেজরিটি জনগণের প্রতিনিধিত্ব করেছিল। সো মুসলিম লীগ না, বাংলাদেশ, পূর্ব পাকিস্তানের, হ্যাঁ পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ হওয়ার পরও এই মুসলিম লীগ আপনি জানেন এরা আস্তে আস্তে এদের পরিণতি আজকে মিউজিয়ামে ওরা চলে গিয়েছে। সো বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী যেটা মাঠে আপনি যেটা বলেছেন, সেটা রাজনৈতিক মাঠে প্রতিযোগিতায় তাদের রাজনীতিতে পরীক্ষা দিয়ে তাদের অতীত কর্মকাণ্ড সকল কিছুর মধ্যে দিয়ে আপনার মাঠে যখন প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতার মাঠে আমরা প্রমাণ করব কে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হবে। এবং সেই প্রতিদ্বন্দ্বিতার জন্য হলো একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন। সেই ফ্রি ফেয়ার ইলেকশনে এই যে আজকে ইনক্লুসিভ একটা ইলেকশন। সো আমরা বাংলাদেশে আমরা অনতিবিলম্বে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি ইনক্লুসিভ নির্বাচন হয়? আওয়ামী লীগ বলতে এখানে এসে আপনি যদি বলেন আওয়ামী লীগ বলতে, আওয়ামী লীগ এখন যেরকম মানে আমাদের আদালতের মধ্যে দিয়ে তাদের কর্মকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত, আমাদের যে জুডিশিয়ারির যে অর্ডার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। সো ওয়েট আনটিল দ্যাট বিচার হোক, বিচারের মধ্যে দিয়ে যে এই যে যেটা আপনাকে বলে ট্রান্সপারেন্ট আওয়ামী লীগ বা এই যে স্বচ্ছ আওয়ামী লীগ, আপনি যেটা, এটা তো মাঠে এর আগেও কথা হয়ে উঠেছিল যে সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে, সোহেল তাজ, অনেকের নেতৃত্বে যে স্বচ্ছ, একটু আগে সিদ্দিক ভাইকে অনেক ধন্যবাদ, উনি স্বীকার করেছে যে ওদের পররাষ্ট্রমন্ত্রী তখনকার ওই যে গণতান্ত্রিক ডায়ালগটাকে বন্ধ করে দিয়েছিল। সো এরকম এই যে ইভিল লোকগুলা যতক্ষণ পর্যন্ত রাজনীতি মাঠ থেকে বিদায় না নিবে, সো এটা আমি মনে করি যে আওয়ামী লীগের এখনো উচিত এই যে যারা অপরাধ করেছে, এই যে যারা এই যে আপনার মরণাস্ত্র ব্যবহার করেছে বাংলাদেশের, এই যে নিরীহ ছাত্র জনতা, শিশু ১০৪ জনের উপরে শিশু মারা গিয়েছে এই জুলাই বিপ্লবে, এই যে যারা এই কাজগুলা করেছে এদের বিচার হওয়ার পরে অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের নিয়ম অনুযায়ী, গণতান্ত্রিক এবং সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের রাজনীতি করবে, বাট অপরাধের আগে বিচার হতে হবে। জি, এখন অপরাধীর বিচার করার জন্য আগে তো হইতে হবে তদন্ত, তদন্তই তো হলো না। যাই হোক, ওইটা নিশ্চয়ই আমরা আরেকদিন আলোচনা করব। ডক্টর সিদ্দিকুর রহমান সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে একটি অংশ, একটি গোষ্ঠী চায় দুই দলেরই শীর্ষ নেতৃত্ব বদলাতে। আজকে যখন তারেক রহমান দেশে আসতে পারছেন না এবং তিনি অসহায়ভাবে বলছেন যে তিনি সেটি ব্যাখ্যাও করতে পারছেন না যে তিনি কেন ফিরতে পারছেন না, তার বক্তব্যটি কি সঠিক হয়ে যাচ্ছে কিনা, ১ নাম্বার। ২ নাম্বার, আপনার কি মনে হয় যে -4 এর কথা যে আমরা শুনতে পাচ্ছি, সেখানে সজীব ওয়াজেদ জয়ও কি মাইনাসের তালিকায় আছে কিনা? এটা উনি বলছেন, ওনার মন্তব্য উনি করেছেন, এর ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। ওনারা হলো দুইজনই আমাদের দুই দলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে সবাই বলে থাকি আমরা। তাদের অবস্থান কি হবে, আমার মনে হয় আমার অবস্থান থেকে সেটা নির্ধারণ করা বা সেটাকে নিয়ে আলোচনা করা, আমার মনে হয় অতটুকু ইনফরমেশন আমার কাছে নাই, বা অতটুকু আমি যেতেও পারবো না আমার অবস্থান থেকে। তবে আপাতত দৃষ্টিতে তা মনে হচ্ছে, যেহেতু আলোচনা আবার শেষ মুহূর্তে এসেছি,
ওই সবাই যে বলে যে নির্বাচন হবে না, হবে কি হবে না ফেব্রুয়ারিতে, তো সেটা মনে হচ্ছে প্রতিদিনের ঘটনায় এটা প্রতীয়মান হতে যাচ্ছে যে ইউনূস সাহেব উনি বুঝে বলুন বা কনসাসলি বলছেন কিনা জানি না, যে তাকে 5 বছর চায়, 10 বছর চায়, 50 বছর জনগণ চায়। সেই পথে উনি হাঁটছেন কিনা বা সেই পথে হাঁটার জন্য যা করার উনি তাই করছেন, সেটা হয়তো আমরা যতটুকু বুঝেছি, আমরা তার ডাইরেক্ট এনিমি হিসেবে তার আমাদের সে লক্ষ্য করেছে এবং সে হিসেবে যত যা করা আমার বিদ্বেষ করছে। আর তার সুবিধার জন্য উনি লন্ডনে যে ওনাদের চেয়ারম্যান সাহেবের সাথে, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে, সেটা এখন মনত থেকে বলেছে নাকি তার স্ট্র্যাটেজিক যে প্ল্যান, লং টার্ম প্ল্যান আছে সেখান থেকে বলেছে, সেটা আমরা মনে হয় দেখার সময় এসে গেছে। এই মাসের মধ্যে হয়তো অনেক কিছু দেখতে পারবেন। তার মানে বিএনপিতে এক সময় তো তারা দাবি করেছিল ডক্টর খলিলুর রহমান সহ আরেকজনের পদত্যাগ, আবার সেই খলিলুর রহমান সাহেবকে নিয়েই ইউনূস সাহেব আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে বসলেন লন্ডনে, আমরা দেখলাম হাসি মুখে কথা বলতেছে, আলোচনা হয়, স্বাভাবিক রাজনীতিতে এটা হয়। সর্বোপরি যেটা বলতে চাচ্ছি, সবই মানে সঠিক করে বলা যে আমরা এটা করতে যাচ্ছি, আমরা এটা করব। আমি প্রথমে একটা কথা বলেছি, বিচিত্র বৈচিত্র্যময় আমার মানুষগুলো খুবই কঠিন। বাংলাদেশের রাজনীতি বিশ্বের অন্য কোনো রাজনীতির সাথে মিলে না। জানেন, পার্শ্ববর্তী দেশ নেপালও তো একই ঘটনা ঘটেছে। তারা কি করছে, আমরা কি সেটা করতে পেরেছি? পারি। তারা যেভাবে পথ চলছে, আমরা কি সেভাবে চলছি? এবং এই ঘটনাগুলো যে ঘটেছে, এটা তো শুধু যে আমরাই ঘটিয়েছি বা আমরা বিএনপি, জামাত বা অন্যরা যারা আছে তা না, এর সাথে তো সারা বিশ্বের কিছুটা ইন্টারেস্ট রয়েছে। আমি কোন দেশকে ইঙ্গিত করে আমি কথা বলতে চাচ্ছি, এটা আমরা সবাই জানি কে কি করছে, কে কি করতে পেরেছে, কতটুকু করেছে এবং কতটুকু করছে। এই সব কিছু বিবেচনায় রেখেই আমরা যত বড় বড় কথাই বলি না কেন, আমরা 15 বছর দেশ চালাচ্ছি, আমার মনে হয় সমান সমান দেশ চালাচ্ছেন। বিএনপি যে রহমান সাহেব থেকে শুরু করে তারাও দেশটা কম পরিচালনা করেন নাই বোধহয়, আমরা হয়তো একটু বেশি। তা আমরা জানি, এবং আমরা যারা যেহেতু পরিচিত, আমাদের দোস্তুটি থাকবে, আমাদের যেরকম দোস্তুটি আছে, ওনারা যাদের একেবারে সাকসেসফুলি চালিয়েছেন, ওনাদেরও দোস্তুটি আছে, ওনারা মাঝে মাঝে সে স্বীকারও করেন, আমরাও স্বীকার করছি যে দোস্তুটি আছে। তা না হলে আমাদের এই যে আজকের যে অবস্থা, এটা আমাদের নিজেদের দোস্তুটির জন্য হয়েছে। আমরা ঠিক মতো একটা কোটা আন্দোলন, এটা কোনো আন্দোলনই না, এই আন্দোলনটাকে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি, এর সব ব্যর্থতা আমাদের। তার মানে আজকে সমস্ত, আজকে আমরা টক শোতে আমার কথা বলতে হতো না যদি আমরা সে কোটা আন্দোলনের কথা কি এখন আছে? কই তারা? সে কোটা আর নাই কিন্তু এখন অন্যদিকে চলছে। এখন কেউ বলবে ইসলামিক কান্ট্রি করতেছে, কেউ বলছে এটা বাংলাদেশকে একেবারে এটা স্বর্গে নিয়ে যাবে। বাংলাদেশ সেই জায়গায় গেছে এখন? বাংলাদেশ সাধারণ মানুষ এখন কি বলছে? বাংলাদেশ সাধারণ মানুষ যা বলছে সেটাই কিন্তু হবে, সেটাই শেপ নেবে এক সময়। যেটা আপনি বলছেন আওয়ামী লীগের তব অনুপস্থিত, আওয়ামী লীগ অনুপস্থিত মানে আওয়ামী লীগ ভেরি মাচ প্রেজেন্ট, ভেরি মাচ। আপনি আওয়ামী লীগ বাংলাদেশে যারা আজকে নির্বাচনের কথা বলছেন, যারা আজকে সরকারের সাথে মাথায় হাত বুলিয়ে বা যেভাবেই হোক দেখেন সবকিছু, তারাও কিন্তু প্রতি মুহূর্তে আওয়ামী লীগের ছবিটা দেখে। আমরা কিন্তু কিছু বলছি না, আমি তো প্রত্যেক বলছি। আমরা জাকির চৌধুরী, শেষ মন্তব্য, আপনার কি মনে হয় নির্বাচন হবে? আমার মনে হয় আপনি নির্বাচনের ব্যাপারে বাংলাদেশে এই যে দীর্ঘ 17 বছর পরে দেশের মানুষ তাকিয়ে আছে একটা সুষ্ঠু, অবাধ এবং একটা ইনক্লুসিভ একটা নির্বাচনের জন্য। দেশের মানুষের চাওয়া পাওয়ার সাথে এই যে জনগণের আকাঙ্ক্ষায় হলো বাস্তব রূপ নেয়। অ্যারিস্টটল একটা কথা বলেছিল যে পাবলিক সেন্টিমেন্ট ইজ মোস্ট পাওয়ারফুল দ্যান এ টেম্বো। সো জনগণের চাওয়া পাওয়া, জনগণের আকাঙ্ক্ষা হলো একটা অবাধ নির্বাচন, যেখানে মানুষ যাকে ভোট দিবে, যেই ব্যালেটে ভোট দিবে, যেই প্রতীকে ভোট দিবে, সেটাই প্রতিফলন হবে। সো এটা আজকে আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া, যেই কারণে এখানে সেলিম, দেলোয়ার, তিতাস, ময়েজউদ্দিন সহ
এই যে এরশাদ বিরোধী আন্দোলনের নূর হোসেন সহ অনেকে রক্ত দিয়েছে যে একটা একটা ইনক্লুসিভ একটা সুন্দর নির্বাচনের জন্য। সো আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি যে নির্বাচন হলো সকল সমস্যা সকল সংকট উত্তরণের একমাত্র পথ। সো এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস যে কথাটা বলেছিলেন যে একটা উনি ফেব্রুয়ারির মধ্যেই একটা একটা ক্রেডিবল ইলেকশন দিবে যেটা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি আশা করি উনি এটা ওনার অন্তর থেকে সত্যিকার অর্থে উনি এটা বলেছেন এবং এটার বাস্তবায়ন করে উনি দেখিয়ে দিবেন। যেহেতু ডক্টর ইউনূস এবং তার আজকে যে ক্যাবিনেট যারা আজকে উপদেষ্টা রয়েছেন ওরা তো কেউ প্রার্থী না, ওদের দলও কেউ প্রার্থী না। সো এবং তারা কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য আমি মনে করি যে তারা আজকে এই অবস্থায় নাই। জনগণ তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সংবিধানের কনসেপ্ট অনুযায়ী, সেই অনুযায়ী তারা এই পবিত্র আমানতকে তারা রক্ষা করে একটা সুন্দর ইনক্লুসিভ একটা নির্বাচন তারা ব্যবস্থা করবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই আপনি জানেন যদি ইতিমধ্যেই যে আমরা আশা করতেছি এই এই সপ্তাহ বাংলাদেশে অলরেডি সপ্তাহ শুরু হয়ে গিয়েছে, এই সপ্তাহের মধ্যেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবে এবং সংবিধানের যে বাধ্যবাধকতা যে 60 ডেজের মধ্যে আপনার তফসিল ঘোষণার 60 দিনের মধ্যে নির্বাচন হতে হয় এবং তারা এই তফসিল ঘোষণা করবে এই সপ্তাহের মধ্যেই। এবং আমি আশাবাদী যে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার চাওয়া পাওয়ার প্রার্থীকে বেছে নিবে এবং তাদের চাওয়া পাওয়ার সরকার গঠন করবে। তারেক রহমানকে ছাড়া আপনারা কিভাবে নির্বাচনের প্রস্তুতি নেবেন? তারেক রহমান আপনার ফিজিক্যালি আমাদের মাঝে নাই, কিন্তু উনি সেই বাংলার প্রত্যন্তর অঞ্চলে উনি মনিটর করছে দলের সকল কিছুই। উনি আজকে জানেন আপনি গ্লোবাল ভিলেজটাই হলো আজকে যে আইটি ভিলেজ, গ্লোবাল ভিলেজ টেকনোলজি, উনি সবকিছুই তত্ত্বাবধান করতেছে এবং উনি দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যে কোনো সময় উনি বাংলাদেশে ফিরে আসবে।